আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে যখন তুমুল একটা ঘোরতর অনিশ্চয়তা সব দিক থেকেই, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এটুকুই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। তবে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে, প্রধান উপদেষ্টা কোনো ধরনের নির্দেশ দিয়েছেন কিনা সে সম্পর্কে বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়নি। তবে আলোচনা তো নিশ্চয়ই কিছু হয়েছে, নির্দেশনা কিছু দিয়েছেন, এটুকু তো আমরা সবাই বুঝতে পারছি। কি সেই নির্দেশনা তা নিয়েও নানান ধরনের গুঞ্জন শুরু হয়েছে। আমরা এও জানি যে গত 13ই জুন লন্ডনে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছিল, সেই বৈঠক থেকে দুই পক্ষের একটা সমঝোতা, সেখান থেকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, তবে শর্ত সাপেক্ষে নিশ্চয়ই সেটি জানানো হয়েছিল যদি যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের ক্ষেত্রে এবং সংস্কারের ক্ষেত্রে। তাহলে কি সত্যি সত্যি প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিকে টার্গেট করে প্রধান নির্বাচন কমিশনারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য কোনো নির্দেশনা দিয়েছেন? এটি সহজে বিশ্বাস হওয়ার মতো নয়, অনেকের কাছে বিশ্বাসযোগ্য হওয়ার নয় বিষয়টি। তাহলে কি নির্দেশনা দিয়েছেন? আমরা এও জানি যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের একটি পরিকল্পনা সরকার মোটামুটি নিতে যাচ্ছে, কোনো কোনো মহল থেকে জানা যাচ্ছে, কোনো কোনো সূত্র থেকে। এবং সরকারকে পেছন থেকে পরিচালনা করছে যে জামায়াতে ইসলাম, সেই জামায়াতে ইসলামের নেতারা বুধবার নির্বাচন কমিশনে কর্মকর্তাদের সঙ্গে দেখা করে তারা দাবি জানিয়েছেন যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। লন্ডন বৈঠকের পরে জামাত গুসা করেছিল যে কেন শুধুমাত্র বিএনপির সাথে বসেই ফেব্রুয়ারিতে নির্বাচনে একটা সম্ভাব্য তারিখ দেওয়া হলো, তাতেই তারা সংস্কার কমিশনের বৈঠক প্রত্যাখ্যান করলেন জামাতের নেতারা। সেই অভিমান আবার ভাঙা দেন প্রধান উপদেষ্টা নিজে। জামাত যখন এই পরিস্থিতিতে রয়েছে, এই অবস্থানে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে যাদের মাধ্যমে নিয়োগকৃত হয়েছেন, নিজে যখন এই কথা বলেন, সেই ছাত্রদের অবস্থানও আমরা জানি। সেই জায়গা থেকে আসলে এটি মনে করার কোনো কারণ নেই যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনকে টার্গেট করে কোনো ধরনের রোড ম্যাপ আকার কোনো নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনকে, এটি ভাবার কোনো কারণ নেই। তবে আন্তর্জাতিক চাপ বাড়ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে, এই কথাও আমরা জানি। আমরা এই কথাও জানি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলো তারাও চায় না দ্রুত নির্বাচন হোক। তাদের নানান ধরনের এজেন্ডা রয়েছে, সেই এজেন্ডাগুলো বর্তমান সরকারের মাধ্যমে তারা বাস্তবায়ন করতে চায়। কিন্তু এও সত্য, আন্তর্জাতিক বিশ্বের নানান ধরনের ইকুয়েশন থাকে, নানান ধরনের হিসেব থাকে। তারা যদি মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব নয় বা তিনি ব্যর্থ হচ্ছেন, সেক্ষেত্রে তাদের নিশ্চয়ই প্ল্যান বি, প্ল্যান সি এরকম থাকতেই পারে। সেই জায়গা থেকে তারা নির্বাচনের জন্য আবার নতুন করে চাপ দিতেও পারে, অস্বাভাবিক কিছু নয়। তবে বিএনপির পক্ষ থেকে তো একটা উপরে উপরে চাপ রয়েছেই নির্বাচন কমিশনের প্রতি, যে তারা যেন রোডম্যাপ ঘোষণা করে। লন্ডনে যে কথাবার্তা হয়েছে, যে যৌথ সংবাদ সম্মেলন হলো, কিন্তু সেই যৌথ সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গত ঈদের ছুটির পরে যখন প্রথম অফিস করছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এম আমিন উদ্দিনকে প্রশ্ন করা হচ্ছিল যে তিনি এই বৈঠকের পরে কোনো ধরনের রোডম্যাপ ঘোষণা করবেন কিনা, তখন তিনি বলেছেন, দেখুন এটি কিন্তু কোনো ধরনের কোনো সরকারি নির্দেশনা নয়, এটি সরকারি ঘোষণা নয়। যে বিবৃতি দেওয়া হয়েছে আর সবার মতন আমিও শুনেছি, কিন্তু এই শোনার উপর ভিত্তি করে নির্বাচন কমিশন কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। কথাটি খুবই যৌক্তিক। এবং তার কথার পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন যে সরকারের পক্ষ থেকে যেন ইসিকে নির্দেশ দেওয়া হয়
নির্বাচন কমিশনকে যেন জানানো হয় যে হ্যাঁ, সরকার এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, সেই লক্ষ্যে যেন তারা কাজ করে। তাহলে কি হতে পারে? আমার একান্ত ব্যক্তিগত ধারণা, যেহেতু একটা চাপ রয়েছে, যেহেতু মানুষের প্রচন্ড রকমের অবিশ্বাস, সন্দেহ, সংশয় রয়েছে সরকারের প্রতি, এবং বিএনপির একটি প্রেস্টিজিয়াস ইস্যু যে তারেক রহমান তাহলে কি করলেন, কি সমঝোতা করলেন, সেই জায়গা থেকে আমার ধারণা প্রধান নির্বাচন কমিশনার দু একদিনের মধ্যে সাংবাদিকদের সাথে যে কোনো বিষয়ে আলাপকালে তিনি হয়তো সান্ত্বনা সূচক কোনো বাণী দিবেন যে আমরা ফেব্রুয়ারিকে সামনে রেখে নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছি। অস্বাভাবিক কিছু না, এটি আমার ধারণা থেকে বলছি, যাতে সব মহল ঠান্ডা থাকে এবং বিএনপির যে প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে বিষয়টি, সেটিও যেন মানে মুখ রক্ষা করা যায়। কিন্তু নিঃসন্দেহে নির্বাচনের স্পষ্ট কোনো দিন তারিখ ঘোষণা দেবে না নির্বাচন কমিশন, আর দেওয়ার কথাও নয়। তার কারণ এর আগেই প্রধান নির্বাচন কমিশনার এএনএম নাসির উদ্দিন তিনি বলেছেন যে কোন নির্বাচনের 8 থেকে 10 মাস আগে কখনো তফসিল ঘোষণা হয় না। এটা হয় না, আমরাও জানি, খুব স্বাভাবিক। নির্বাচনের 2 থেকে 3 মাস আগে বড়জোর তফসিল ঘোষণা হতে পারে, এবং সেই বিষয়টি তিনি হাতে রেখেই বলবেন যে আমরা ফেব্রুয়ারিকে সামনে রেখেই আমাদের প্রস্তুতি নিচ্ছি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে প্রধান উপদেষ্টা কি করার রয়েছে, সরকারের কি করার রয়েছে তার উপরে আস্থা প্রতিষ্ঠার জন্য মানুষের মধ্যে? ফেব্রুয়ারিতে সত্যি নির্বাচন হবে, এই ক্ষেত্রে অবশ্যই পথ রয়েছে। প্রধান উপদেষ্টাকে নিজের মুখে জাতির উদ্দেশ্যে ভাষণে অথবা যে কোনো বিবৃতির মাধ্যমে জানাতে হবে যে সরকার সত্যি ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সেটিকে টার্গেট করেই রোডম্যাপ ঘোষণা হতে যাচ্ছে সিইসির পক্ষ থেকে। এটা স্পষ্টভাবে জানান দিতে হবে। কিন্তু যে সংস্কার প্রক্রিয়া চলছে সেগুলো তার এমনিতে চলছে না, নিশ্চয়ই তার নাটকের অংশ। এই নাটকগুলো তার এমনি হচ্ছে না, এবং ডিসেম্বরে নির্বাচন না হলে নির্বাচন 2026-এও হবে না, এরকম একটি ধারণা আমাদের অনেকের মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। এটাও সত্য। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। হঠাৎ করে প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ কেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার। এটিকে সরকারের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে বলা হয়েছে। প্রসঙ্গত 12 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় ওই বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে যৌথ ঘোষণায় বলা হয়েছিল। এছাড়াও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল লন্ডন বৈঠকের প্রেক্ষাপটের পরে নির্বাচন কমিশন ভোটের সুনির্দিষ্ট সময় জানাবে। আজকে প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে একদম দুজনের মধ্যে 1-to-1 বৈঠক হয়েছে, এবং অন্যান্য নির্বাচন কমিশনাররাও ছিলেন না। বৈঠকটি কি, সাক্ষাৎটা কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল? এটি কেন? যে মুহূর্তে সাক্ষাৎটি হলো সেটি এমন একটি সময়, ক্রুশিয়াল মোমেন্ট। ইতিমধ্যে দুইজন প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে অ্যারেস্ট হয়ে গেছেন, কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়াল। এই বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে একটু শঙ্কা যাচ্ছে না তার মনে যে ঠিক আমার পূর্বসূরি দুজন অ্যারেস্ট হয়েছেন, আজকে তারা কয়েদি, ঠিক পূর্বসূরিরা? তার মনে কি ভাবনা কাজ করছে না যে এই যে গ্রেপ্তার হলেন, আমার কি হতে পারে? আজকে যে খুব ভালো পরিস্থিতি, খুব ভালো সিচুয়েশন তা তো নয়।
এই অবস্থায় যদি নির্বাচনটাও হয়, কি হতে পারে? এই ভাবনাগুলো আসছে কিনা? এই ভাবনাগুলো আসা থেকে তার মনে কি একটু শঙ্কা কাজ করছে? তিনি কি প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন, চলে যাবেন, বিদায় নেবেন, পদত্যাগ করবেন, এমন কিছু? হয়তো নয়। কারণ পদে যখন থাকেন মানুষ, তখন বোঝা যায় না যে পদ ছাড়বার পরে কি পরিস্থিতি হতে পারে, কি পরিণতি হতে পারে, সেটি বোঝা যায় না। আরেকটি যেটি, যে নির্বাচন সামনে, যেহেতু নির্বাচনের একটা ইস্যু আছে, এতে মধ্যে প্রধান উপদেষ্টা ঘোষণাও করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে যে আগামী ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্বাচন হবে, এবং সেখানে বলা হয়েছিল যে নির্বাচন কমিশন সুস্পষ্ট ভোটের একটা ডেট ঘোষণা করবে। সেই বিষয়গুলো নিয়ে আলাপ কি? এখানে দুটি বিষয় থাকতে পারে। একটি হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার, তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে পারেন, তিনি হয়তো বিদায় নেবার একটা আলাপ করতে গিয়েছিলেন যে আমি আর পারছি না, আমি চলে যাব, আমি দায়িত্ব পালন করব না। আরেকটি হতে পারে যে নির্বাচন নিয়ে, নির্বাচন ভাবনা নিয়ে, কবে নির্বাচন, সেই নির্বাচনের জন্য রোডম্যাপ নির্বাচন কমিশনই ঘোষণা করবে, এই বিষয়গুলো নিয়ে পরামর্শ করবার জন্য গিয়ে থাকতে পারেন। এখন দুটির কোনটি ঘটেছে সেটি দেখতে হলে আমাদের আগামী সপ্তাহে বুঝতে হবে। যে আজকে তো সাক্ষাৎ হয়েছে বৃহস্পতিবার, সামনে দুদিন সরকারি ছুটি, ছুটির পরে যে সপ্তাহটা শুরু হবে, সেই সপ্তাহে বোঝা যাবে যে আসলে প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে হঠাৎ করে সাক্ষাৎ হলো কেন। এবং আরেকটি বিষয়, যে তারা দুজন সম্ভবত পূর্ব পরিচিত, দুজন দুজনের সাথে আগে থেকে রিলেটেড, সম্পর্কিত, নানান কিছু হতে পারে। আমরা দেখি সামনের দিনগুলোতে কি হয়, সেটি দেখবার জন্য অপেক্ষা করছি। বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে দোষারোপ করে নানক আজম কি বিবৃতি দিয়েছেন? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই প্রসঙ্গটির অবতারণা করলাম এজন্য যে সম্প্রতি এমন ইঙ্গিত করা হয়েছে যে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম বিডিআর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শেখ হাসিনাকে দোষারোপ করে ইমেইলের মাধ্যমে বিবৃতি দিয়েছেন, এমনটা ইঙ্গিত করা হয়েছে। গতকালকে গণমাধ্যমে সংবাদও হয়েছে। একটি গণমাধ্যমের শিরোনাম যদি বলি, যে বিডিআর হত্যাকাণ্ড, জবানবন্দি দিলেন পলাতক নানক ও মির্জা আজম। তো বিস্তারিত সংবাদে বলা হচ্ছে, পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান জানিয়েছেন, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিশন দুজন পলাতক আওয়ামী নেতার জবানবন্দি নিয়েছে। এই দুই নেতা ইমেইলে জবানবন্দি দেন। তারা হলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম। আসলেই কি তারা, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে একটি কমিশন স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তাতে ইমেইলের মাধ্যমে কি জবানবন্দি দিয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষারোপ করে দায় দিয়ে কোনো জবানবন্দি দিয়েছেন? এমন ইঙ্গিত কিন্তু বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে তারা দুজন শেখ হাসিনাকে দোষারোপ করে জবানবন্দি দিয়েছেন, শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, এমনটাও কোনো কোনো গণমাধ্যমে বলা হচ্ছে। সেটি দেশি হোক বিদেশি হোক, কোনো কোনো গণমাধ্যমের খবরে বেরিয়ে আসছে। কিন্তু আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, একজন ব্যক্তি হিসেবে আমি এটি বিশ্বাস করতে চাই না। যিনি সংবাদ সম্মেলন করেছেন, এই যে স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি আলম ফজলুর রহমান, তাকেই আমার খুব একটা সুস্থ মনে হয় না। কারণটা হচ্ছে, গত মে মাসে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি লেখেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। এবং এই স্ট্যাটাসের পরে সরকারের তরফে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম
বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে আলম ফজলুর রহমানের স্ট্যাটাসের সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এ ধরনের উস্কানিমূলক, আমার সবচেয়ে নিকট প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের উস্কানিমূলক স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস যে ব্যক্তি বা যিনি দিতে পারেন, তিনি বলছেন যে, তিনি ইঙ্গিত করছেন যে শেখ হাসিনাকে দোষারোপ করে বা শেখ হাসিনাকে দায় দিয়ে তারই দলের দুই একনিষ্ঠ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম ইমেইলের মাধ্যমে জবানবন্দি দিয়েছেন। এটি কি বিশ্বাসযোগ্য হতে পারে? মির্জা আজম দেশের বাইরে, জাহাঙ্গীর কবির নানক দেশের বাইরে, তারা কি বিদেশে বসে এই সরকারের কোনো কাজকে সমর্থন সহযোগিতা করতে পারে? এটিকে বিশ্বাস করা যায়? এটিকে বিশ্বাসযোগ্য হতে পারে? অসম্ভব। আমি অন্ততপক্ষে বিশ্বাস করি না। এই যে আলম ও ফজলুর রহমান ফেসবুকে যেমন বিভ্রান্তি স্ট্যাটাস দেন, ঠিক তেমনি তিনি সংবাদ সম্মেলনেও তার বক্তব্যেও বিভ্রান্তি ছড়ানোর জন্য বলতে পারেন কথা। এই জন্য আমি বলবো, নিশ্চয়ই জাহাঙ্গীর কবির নানক কিংবা মির্জা আজম আমার এই ভিডিওটি দেখছেন, কিংবা যদি না দেখে থাকেন তাদের সাথে সংশ্লিষ্ট আছেন এমন কেউ যদি দেখে থাকেন, অন্ততপক্ষে তাদেরকে বার্তা পৌঁছান যে আলম ফজলুর রহমান যে কথাটি বলছেন যে জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম ইমেইলের মাধ্যমে জবানবন্দি দিয়েছেন, এটি সত্য কি মিথ্যা। জাহাঙ্গীর কবির নানক ইতিমধ্যে আওয়ামী লীগ সরকার পতনের পরে দেশের বাইরে থাকা অবস্থায় একাধিক ভিডিও বক্তব্যে বিবৃতি দিয়েছেন। কাজে এই বিষয়টিও আমার মনে হয় যে জনমনে বিভ্রান্তি এড়ানোর জন্য ক্লিয়ার করা উচিত। এবং একই সাথে বলবো যে মির্জা আজম, তিনি যদিও বা আমার চোখে পড়েনি এখনো পর্যন্ত কোনো বক্তৃতা বিবৃতি দেননি, তবে এই বিষয়টি যেহেতু বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ বিষয়টি অত্যন্ত চাঞ্চল্যকর, এবং এই চাঞ্চল্যকে কেন্দ্র করে সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সময়ের আওয়ামী লীগ সরকার তাদেরকে দোষারোপ করে বর্তমানে যে স্বাধীন তদন্ত কমিশনটি হয়েছে সেটিও খানিকটা দোষারোপ করবার চেষ্টা করছে। এখন দেখার বিষয় যে মির্জা আজম এবং জাহাঙ্গীর কবির নানক কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ইতিমধ্যে একদিন হয়ে গেছে, একদিন আগে তদন্ত কমিশনের প্রধান বলেছেন, এখন পর্যন্ত আমরা বক্তৃতা বিবৃতি কোনো পাইনি জাহাঙ্গীর কবির নানক কিংবা মির্জা আজমের পক্ষ থেকে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই দুই একের মধ্যে সেটি পাবো এবং আমাদের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সেটির অবসান হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।